এপিসোড 6 এর শুরুতে হিউগোর বাসাটা দেখায়, যেখানে জিওন ও হিউগো একসাথে বসেছিল এবং জিওন একটা আর্টিফ্যাক্ট ঠিক করতেছিল। এই অবস্থায় জিওন হিউগোকে বলে যে তুই বিশ্বাসঘাতক। এটা শোনার পর হিউগো অনেকটা রেগে যায় এবং বলে তুমি কি জানো না আমি কতটা চিন্তিত ছিলাম তোমার এই টাওয়ারে যাওয়ার পর। জিওন একটা ব্যাড লুক দেয় এবং বলে চিন্তিত ছিলে? তুমি তো তোমার পরিবারের সাথে ভালো মতো দিন কাটাচ্ছ, যেখানে আমি সেই টাওয়ারের মধ্যে আটকে ছিলাম অনেক দিন ধরে। এরপর জিওন নানাভাবে হিউগোকে খেপাচ্ছিল, তবে হিউগো এখানে কিছু করার ছিল না। কিন্তু এরপরে জিওন উঠে দাঁড়ায় এবং বলে আমার মনে হয় যে তোমার বাসার মধ্যে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। হিউগো বলে কোনো সমস্যা না, তুমি এখানে থাকতে পারো, কারণ আমি এখানে একাই থাকি। জিওন বলে আমার এখানে থাকা অনেকটা আননেসেসারি, এখানে আমার থাকার কোনো কথা ওঠে না। তারপরে হিউগো এই জিনিসটা বুঝাবে এবং বলে আচ্ছা তাহলে আমার ওয়াইফের ব্যাপারে সেই ব্যাপারে তোমার চিন্তা করার প্রয়োজন নাই। হিউগো তার মাথার মধ্যে হাত দেয় এবং বলে যে এই সমস্ত কিছু বাদ দাও এবং আসল কথা আসা যাক। দুনিয়ার মধ্যে কি কি হয়েছে তা তোমাকে সকল কিছু জানাচ্ছি তোমার টাওয়ারে যাওয়ার পর। হিউগো মনে মনে ভাবে যে এখন সাংজে ও ইউহার ব্যাপারে একে বলা ঠিক হবে না, একটু পরে আমি বলবো একে। এরপরে হিউগো বলে তুমি তো জানো আমি সেই টাওয়ারের বাইরে যে সমস্ত ক্লাইমেট যেগুলো ছিল সেগুলো দেখে দেখছিলাম, যার কারণে সেই টাওয়ারের ভিতরে কি হয়েছে আমি তা কিছু জানি না। শুধুমাত্র আমি এইটুকুই জানি যে সেখানকার সমস্ত সেন্ট গুলো ক্রিমসন আয়ের মাথায় নিয়ে আসছিল শুধুমাত্র তোমাকে ছাড়া। জিওন বলে যে সেখানে অনেক বড় একটা স্টোরি আছে এই সমস্ত কিছুর পিছনে। এখানে কেউ একজন আমাকে পিছন থেকে স্টেপ করে সেখানে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছিল, যে ট্র্যাপের মধ্যে আনলিমিটেড ক্লাইমেট একের পর এক আসতেছিল। ঠিক সেখানে অবস্থান করতেছিল সেই টাওয়ারের বস মনস্টার দা ক্রিমসন আই। এটা শোনার সাথে সাথে হিউগো অনেকটা অবাক হয়ে যায় এবং বলে কি ক্রিমসন আই? তাহলে তুমি বলতে চাচ্ছ আমরা যে মনস্টারটাকে মারতে আসছিলাম সেটা শুধুমাত্র তার বডি একটা পার্ট ছিল? বলে আসলে সেই মনস্টারটাকে আমরা যেভাবে দেখেছিলাম সেটা তার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। যদি তোমরা সেখানে থাকতে আমি মনে করি যে তোমরা 12 জনে সেখানে মারা যেত, সেই মনস্টারটির সাথে সামনে হতো তোমাদের সাথে। আসল ক্রিমসন আয়ের পাওয়ার অনেক বেশি ছিল, তবে শুধুমাত্র তার স্ট্যান্ডের পাশাপাশি সে সেখানে অনেক রকমের আনডেড কেও কন্ট্রোল করতে পারতো, যে অ্যাবিলিটির কারণে সে আমার উপর অনেকগুলো হাজারো রকমের মনস্টারকে বা ক্লাইমেটকে অ্যাপ্লাই করছিল। কিন্তু আমি সেখানে থাকা সমস্ত মনস্টার গুলোকে মারে দিছিলাম এবং কোনো না কোনো ভাবে সেখানে সার্ভাইভ করতে পেরে গেছিলাম। তাকে মারার পর যে সমস্ত মনস্টার গুলো ছিল সেখানে সবগুলোকে মেরে ফেলছিলাম। লাস্ট একটিকে মারার পর সেখানে ভূমিকম্প চলে আসে এবং সেই টাওয়ারটি ভাঙ্গা শুরু হয়ে যায়। এরপর আমার কেমন কিছু খেয়াল ছিল না। এরপরে কিছু একটা অবিশ্বাস্য ঘটে যায়। যখন আমি জেগে উঠি তখন আমার হাতের মধ্যে এই চিহ্নটি চলে আসছিল। আগে কি হয়েছে ওগুলা বাদ দেওয়া যাক, এখন আসল কথায় আসা যাক। কে আমাকে পিছন থেকে স্টেপ করেছিল এবং সেখানে ট্র্যাপ করে দিয়েছিল? আমার মনে হয় সে সেই ক্রিমসন আই টাওয়ারের সম্বন্ধে আগে থেকেই জানতো। তবে সে যেই হোক না কেন আমি তাকে খুঁজে বের করবো এবং তাকে হত্যা করবো, তো তুমি কিছু করতে পারবে না। যেটা শোনার পর হিউগো অনেকটা অবাক হয়ে যায়। জিওন এই সময় অনেকটা আগে ছিল। জিওন সেই আর্টিফ্যাক্টটাকে সামনে নেয় এবং বলে যে আমার কিছু ইকুইপমেন্টের প্রয়োজন সেই সমস্ত উত্তরদেরকে শাস্তি দেওয়ার জন্য। পুরো জিওন একটা আর্টিফ্যাক্ট তৈরি করতে থাকে এবং এর সাথে অনেকগুলো নোটিফিকেশনও চলে আসে জিওনের সামনে। জিওন তার হাতের মুঠোর মধ্যে কিছু পরিমাণে জেমস বা স্টোন রাখে এবং এগুলো সম্বন্ধে ডিটেইল ভাবে সেই নোটিফিকেশনে বলা হয়েছে। তার হাতের মধ্যে এনার্জি গেদার করে এবং সেই সমস্ত আর্টিফ্যাক্ট গুলো মিলে এক করার চেষ্টা করে। এরপর একটা ঘোড়ার মতো যে আর্টিফ্যাক্ট ছিল সেটার মধ্যে সেই সমস্ত পাওয়ারকে ডালে দেয়। হিউগোর বাসারে সম্পূর্ণভাবে আলোকিত হয়ে ওঠে। এরপর একটা আর্টিফ্যাক্ট তৈরি হয়ে যায়। এই আর্টিফ্যাক্টটা বি র্যাঙ্কের ছিল। এই আর্টিফ্যাক্টের সাধারণ কাজ হলো অপোনেন্টের 10% পাওয়ারকে একবারে ডিক্রিজ করে দেওয়া এবং এটা সমস্ত সময় এর মালিকের জন্য অনেকটা লয়ালিটি বহন করে, যার কারণে এটাতে কোনো কিছু সমস্যা হবে না আর্টিফ্যাক্ট যার হাতে থাক না কেন। জিওন বলে যখন ইগো সামনে চলে আসে তখন এই ধরনের আর্টিফ্যাক্টই কাজে আসে এবং হিউগো এটা দেখে অনেকটা হাততালি দিতে থাকে। হিউগো বলে হাই গ্রেডের আর্টিফ্যাক্টের সাথে ইগো যোগ করা এটা একটু খারাপ দেখায় না মনে হয়? এটা শোনার সাথে সাথে জিওন রেগে যায় এবং জিওনের সাথে তার হাতে থেকে আর্টিফ্যাক্টও রেগে যায়। অনেকটা রেগে যায় এবং বলে তুমি কি জানো না আমি এই আর্টিফ্যাক্টটা বানানোর জন্য কি পরিমাণে মেটেরিয়াল খরচ করছি, আর এটাকে তুমি ইগোর সাথে তুলনা করতেছো? আমি তো ভাবছিলাম যে তোমাকে আমি একটা আর্টিফ্যাক্ট বানাই দিব, কিন্তু এখন মনে হচ্ছে না তা দেওয়া হচ্ছে। এটা শোনার সাথে সাথে হিউগো অবস্থা খারাপ হয়ে যায়। হিউগো পিছন থেকে জিওনের কাঠটি ধরে নেয় আর ঠিক এরপরে বলে ভাই তুই তো একবারে গ্রেট, তুই তো মহান, তোর মতো ডিভাইন আর্টিফ্যাক্ট এই দুনিয়ার মধ্যে কেউই তৈরি করতে পারে না। তোর মতো ডিভাইন আর্টিফ্যাক্ট তৈরি করাদেরকে আমি সবসময় রেসপেক্ট করি, এটা বিশ্বাস কর আমাকে। বলে যাই হোক না কেন এখন এটা পরবর্তীতে তোমার কাজের উপর দেখা যাবে, যে আমি যখন সেই বোকাদের ধুয়ে দিব তখন তুমি কার সাথে আসে রাখতেছো এটা সেইটার উপর ডিপেন্ড করতেছে। হিউগো বলে তাহলে তুমি সমস্ত বিশ্বাসঘাতকদের একইভাবে সাজা দিবে? এটা তো হতে পারে সেই 12 জন সেন্টের মধ্যে নির্দিষ্ট কিছু সেন্টেই শুধুমাত্র বিশ্বাসঘাতক, সবাই না। তো জিওন উত্তর দেয় যে এটা আমি নিজের ভাবে দেখে নিবো। হিউগো বলে আচ্ছা এটা তো মনে হয় সেই রয়্যাল গোল্ডেন প্লেসটা না? বলে হ্যাঁ আমরা দেখি যে এটা একটা রয়্যাল গোল্ডেন প্লেস। কাজ হলো যদি তুমি একটা নির্দিষ্ট পরিমাণে প্রাইস পে করো তাহলে তুমি এখানে যে কোনো জিনিস রাখতে পারবা স্টোর করে। হিউগো বলে এটা ডিভাইন আর্টিফ্যাক্ট এর মধ্যে একটা রয়্যাল আর্টিফ্যাক্ট। জিওন বলে যে আমি শুনেছিলাম তাকাজু সেন্টের কাছে তেমন কিছু টাকা নেই, কারণ আমি এটা নিয়েছিলাম যাতে সে রাস্তার মধ্যে বসে এবং ফান্ড পায়। হিউগো এটা শোনার সাথে সাথে অনেকটা ইমপ্রেসিং হয়ে যায়, আবার রেগেও যায় এবং বলে যে আমি কোনো ভিখারি না। স্টোরি টেলার আসে এবং বলে যে হায়ার গ্রেডের ডিভাইন আর্টিফ্যাক্ট যেগুলো রয়েছে সেগুলো অনেক দামি হয়ে থাকে এবং এগুলোর এক একটা বিশেষ বিশেষ পাওয়ারও রয়েছে। যার কাছে ডিভাইন আর্টিফ্যাক্ট যত বেশি পরিমাণে থাকবে তার একটা ফাইটে জিতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এরপরে হিউগো বলে আচ্ছা তুমি তাহলে কি করতে যাচ্ছ? এখানে মনে হয় না এমন কেউ আছে যে এই জিনিসটাকে অ্যাক্টিভ করতে পারবে। জিওন বলে আচ্ছা তাহলে তুমি এটাই ব্যবহার করতে পারো না? হিউগো বলে যে আমি এই এরিয়া সেন্ট না, আমি অন্যখানের সেন্ট। এরপর সেখানে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। তার মুখের মধ্যে হাত দেয় এবং বলে যেহেতু তুমি এটা ইউজ করতে পারবে না তাহলে আমাকে এখন অন্য একটা মেথড বাইর করতে হবে এটা ওপেন করার জন্য। হিউগো মনে মনে ভাবতেছে যে এখন কি উল্টা পুল্টি
কাজ করে। হিউগো জিওনকে জিজ্ঞাসা করে তুমি কি পাঠাতে দাও এবং কোথায় পাঠাতে দাও। জিওন নিজের কাছে মুশকুল ছিল এবং বলতেছিল যে এখন আমার কাছে অন্য কোনো চয়েস নাই। হিউগো বলে থামো, তুমি কি ব্রডকাস্টিং স্টেশনে কিছু একটা পাঠাতে যাচ্ছ? পরে সিন শিফট হয়ে যায় কোরিয়ান ব্লু হাউসে, যেখানে সম্ভবত একটা মিটিং হচ্ছিল। এখানে কেউ একজন বলে যে সেই স্পাইডার কুইনকে আমিও হত্যা করতে পারবো না এবং তুমিও হত্যা করতে পারবে না, এমনকি তার উপর একটা স্ক্র্যাচও ফেলতে পারবো না আমরা। যেখানে লিও, ডিভাইন গার্ড ক্যাপ্টেন, অলিভার, তোমরা সবাই খালি নিজের মতো বসে থাকো ওইখানটে, কেন এখান থেকে যাও না এবং একটা ক্লাইমেটের সাথে ফাইট করতে থাকো না। যেখানে পাশ থেকে আরেকজন বলে, লিও, ডিভাইন গার্ড ক্যাপ্টেন, দয়া করে আপনার পা নিচে নামান। আর এখানে অলিভার বলে, আমি শুনেছি কোনো এক অজানা ব্যক্তি সে স্পাইডার কুইনকে হত্যা করেছে, সেই মৃত লিজিয়ন কি আবার জীবন্ত হয়ে চলে আসলো নাকি? ঠিক তখন একটা আওয়াজ আসে যে তোমার লাইন ক্রস করিও না, এবং সেখানে থেকে চেসের যে কুইনটি ছিল সেটা একবারে গুঁড়া হয়ে যায়। এটা ছিল চো সাংইউক, জিমিনি ডিভাইন গার্ড ক্যাপ্টেন। সে বলে, লিও ডিভাইন গার্ড ক্যাপ্টেন, আমার মনে হয় জিওনের যে মারা গেছিল সেটাকে শুনে তোমাকে অনেক দুঃখ লেগেছিল, তাই না? অলিভার বলে, লিজিয়ন সে তো ডেফিনেটলি স্পাইডার কুইনকে অনেক ইজিলি ডিফিট করে দিবে। তুমি কি সেই রাশিয়ার ফেমাস যে ব্যাটেলটি হয়েছিল সেটা দেখোনি? আমাদের চশমিশ আবার বলে, আমি ওই সমস্ত রেকর্ডেড ভিডিওর উপর বিশ্বাস করি না, সেগুলো অ্যানিমেটেড করেও তো তৈরি করা যেতে পারে। যেটা শোনার পর সেখানকার অলিভার হাসতে থাকে এবং এটা দেখার পর সেই চশমিশ আবার আগে যায়। এবার অলিভার হাসতে হাসতে বলে, এটাই সেই কারণ যে তুমি একটা স্পাইডার কুইন দেখে ভয় পাওয়া যায় এবং তাকে কিল করতে পারো না। সেখানে থাকা সেই অলিভার অনেকটা রেগে যায় এবং বলে, আমি সেই ব্যক্তিকে খুঁজে বের করবো যে স্পাইডার কুইনকে হত্যা করেছিল এবং তাকে একজন অ্যাসরেন্ট ডিসাইবেলও বানাবো। অলিভার বলে, আচ্ছা তাহলে আমিও সেই পার্সনের সাথে মিট করতে যাবো। আশা করি সে এতক্ষণে সেই স্পাইডার কুইনের পেটে ঢুকে মরে যায়নি। তারা দুইজনে এই সময় একটা চ্যালেঞ্জিং ভাব দিচ্ছিল। পিছনে থাকা ব্যক্তিরা এটি দেখতেছিল কিন্তু স্যার কিছু করার ছিল না এই জায়গায়। সেই ব্যক্তির বলে, ব্লু হাউস এদের কোনো বিষয়ে দখল দিতে পারে না। তখন সেখানে ফুল স্পিডে একটা দরজা খুলে একটা গার্ড ঢুকে যায় এবং বলে, প্রেসিডেন্ট অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি নিউজ চ্যানেল চালু করেন। যেখানে নিউজ পেপারে দেখাচ্ছে স্পেশাল রিপোর্ট, আমাদের ব্রডকাস্টিং স্টেশন একটা মিস্টিরিয়াস প্যাকেজ পাওয়া গেছে এবং সেখানে যে প্যাকেজটি পাওয়া গেছিল সেই প্যাকেজের মধ্যে এই সমস্ত জিনিস ছিল। ইয়াং উইলের যে ডেড বডি পড়েছিল সেই ডেড বডি একটা ছবি এবং সেখানে একটা আই এম ব্যাক নামে লেখা চিঠি ছিল এবং আমরা কিছু হ্যান্ড রাইটিং স্পেশালিস্টের দ্বারাও দেখাচ্ছি এবং এই হ্যান্ড রাইটিংটা 99% লিজিয়ন যে মারা গেছে তার সাথে একদম ম্যাচ করে। এই খবরটা দেখার পর হিউগো অনেকটা রেগে যায়। হিউগো, তুমি তখন কি ভাবতেছিল যখন তুমি এই সমস্ত কিছু পাঠাইছো? জিওন বলে, আরে দেখ না কি হচ্ছে এখন। হিউগো আবার রেগে যায় এবং বলে, তোর বাল দেখো আমি। হিউগো তার মুখের মধ্যে হাত দিয়ে দেয় এবং বলে, বোকাচোদা এখন কি যে করে, তোমার ইয়াং উইলকে হত্যা করা একদম অনেক বড় একটা প্রবলেম ছিল, আবার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া। জিওন বলে, ইয়াং উইল সে তো এখনো মারা যায়নি। হিউগো বলে, কি? জিওন বলে, আচ্ছা আমি তোমার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাহলে তুমি বুঝবা। এরপরে দেখি যে হিউগো কিছু একটা দেখে অবাক হয়ে যায়। জিওন বলে, এই দেখো। এই বলে লিজিয়ন একটা টেডি বিয়ারকে উঠায়, যেটা দেখে হিউগো বলে, কি এটা ইয়াং উইল? জিওন সেই টেডি বিয়ারের কানগুলো টানতে থাকে এবং বলে, আমি আমার অ্যাবিলিটি দ্বারা ইয়াং উইলের যে শোল্ডার আছে ওটা এই টেডি বিয়ারের মধ্যে ঢুকাই দিছি। হিউগো বলে, এই ধরনের কি কোনো ধরনের কাজ পসিবল? বিশ্বাস না হলে এটা কি দেখা পাচ্ছিস? এই বলে হিউগো জিওনকে একটা নাইফ দিচ্ছিল কিন্তু তখন জিওন সেটা নাইফটা নেয় এবং একটা ডেভিল টাইপের স্মাইল দিয়ে বলে, এই নাইফটা যেটা আমার পিছন থেকে স্টেপ করে দেওয়া হয়েছিল এবং আমাকে সেখানে ট্র্যাপ করে দেওয়া হয়েছিল। হিউগো সেই নাইফটি হাতে নিয়ে নেয় এবং মনে মনে ভাবে, একটা নাইফ যেটা জিওনকেও মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারে, এটা কোনো সাধারণ ব্লেড হতে পারে না। এরপর হিউগো বলে, যদি তোমাকে পিছন থেকে কেউ স্টেপ করে দেয় তাহলে এটা কখনো ইয়াং উইল হতে পারে না। জিওন সেই বিয়ারকে আরো চিপতে থাকে এবং বলে, এটা তো চেক করে নিতে হবে, তারপর আগে বুঝতে হবে। জিওন ইয়াং উইলকে পিছনের মধ্যে ঝোলায় না এবং বলে, আমি ডিভাইন আর্টিফ্যাক্টের স্টোরে কিছুক্ষণের জন্য যাচ্ছি। হিউগো বলে, কি ডিভাইন আর্টিফ্যাক্ট স্টোর? সেখানে কেন যাবা? জিওন বলে, এই মোটুর কাছে শুনছিলাম যে সেখানকার স্টোরে কিছু একটা ইনক্রেডিবল জিনিস আছে। এরপর জিওন বলে যে আমাকে কিছু জামা কাপড় হাত দাও। হিউগো বলে, যেটা ইচ্ছা সেটা পরে নাও। আর ঠিক এরপরে সিন শিফট হয়ে যায় এবং জিওন একটা ড্রেস পরে নেয়। জিওন বলে, আচ্ছা আমি তোমাকে স্লেভ নাম্বার 2 তোমাকে দিয়ে দিচ্ছি এবং এই বাসার মধ্যে তুমি গার্ড করিও। হিউগো বলে, 2? তাহলে সেখানে 1 নাম্বারও স্লেভ আছে? জিওন বলে, স্লেভ নাম্বার 1? আচ্ছা আমি তাড়াতাড়ি চলে আসবো। যেটা শোনার পর হিউগো অনেকটা রেগে যায়, মানে জিওন ইনডাইরেক্টলি হিউগোকে স্লেভ নাম্বার 1 বানাই দিচ্ছে। এরপর আবার একটা সিন দেখা যেখানে ইয়াং উইলের যে ডিভাইন আর্টিফ্যাক্টের মিউজিয়ামটি ছিল সেটা অবস্থা এবং ঠিক সেখানে কিছু পরিমাণে গার্ড লোক চলে আসছে। এখানে একজন মেয়ে বলে যে এখানে সবকিছু ডিস্ট্রয় হয়ে গেছে এবং এখানে কোনো কিছু এখন ঠিক নাই, তো আমি এখানে কোনো ডিভাইন কোয়ার্টারে ম্যাজিক্যাল পাওয়ার সেন্স করতে পারতেছি না এই জায়গার মধ্যে। আর ঠিক তখন দেখা যায় সেই আওয়াজটি অন্য একজনকার সেন্টের কাছে পৌঁছেছিল, যার নাম ছিল সোফিয়াল মার্দি। সে জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে সেই জিনিসটা কে করলো এটা খুঁজে বের করো। এই মেয়েটি বলে, আচ্ছা আমরা আমার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করবো তাকে খুঁজে বের করার জন্য। সোফি মনে মনে ভাবতেছিল যে সেই মোটা চোর যে কই পালাইছে এখন, মানে আমাদের স্লেভ নাম্বার 2 এর কথা বলতেছে। মনে মনে ভাবতেছিল যে লিজিয়নের আত্মা নাকি আবার এই মোটুকে কিডন্যাপ করে নিছে। এবার ঠিক একটা আপনার পাগলা কাটার মতো একটা হাসি দেয় আর নিজের হাসি নিজে থামাইতে পারতেছিল না। আর হাসতে হাসতে তার পিছনে থাকা যে একজন সার্ভেন্ট ছিল তার মুখের উপর পানি দিয়ে একটা বল বানায় নেয়। সেই গার্ডটি এখনো কলটি ধরেছিল এবং সেখানে চিল্লানোর আওয়াজ পাওয়া যাচ্ছিল সেই গার্ডটির। সেই গার্ডটি চিন্তিত হয়ে যায় এবং বলে, সেখানে কোনো কিছু হয়েছে নাকি ম্যাম? সোফি বলে যে এখানে সবকিছু ঠিকঠাক আছে, তোমাকে কোনো ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নাই। এখানে যে সমস্ত কিছু ডিভাইন আর্টিফ্যাক্ট আছে সেগুলো আমি কিছু পরিমাণে বিক্রি করতে হবে এখন। তার বাসা থেকে আরেকটি গার্ড ভিতরে বেঁধে চলে আসে, সে আওয়াজ শুনে এবং বলে, এখানে কোনো কিছু সমস্যা হয়েছে নাকি ম্যাম? সেখানে এখানে অনেকটা রাগে যায় এবং বলে, এখন আমি তোমাকে আসার জন্য পারমিশন দিয়েছি নাকি, চলে যাও আমার চোখের সামনে থেকে। এরপরে সিন শিফট হয়ে যায় লায়ন্স জিমে। এখানে কিছু লোক সামনে দিকে দেখতেছিল এবং সামনে ছিল স্টিভেন নিম, যেখানে তার পিছনে থাকা লোকটি বলে লিজিয়নের যে ডিভাইন আর্টিফ্যাক্ট ছিল সেটার খোঁজ পাওয়া গেছে যার মাঝে অ্যাকশনের মধ্যে। এটা শোনার সাথে সাথে
সেই স্টেভেন থামে যায় এবং 5 কেজি যে ডাম্বেলটা ছিল সেটা নিচে পড়ে যায়। এটা স্মাইল এবং বলে আচ্ছা তাই নাকি, লিজিয়নের ডিভাইন আর্টিফ্যাক্ট মানে আমার। এরপরে সিন শিফট হয়ে যায় একটা জায়গার মধ্যে যেখানে কেউ একজন স্পিডের নিচের দিক নামে আসে। জিওন বলে আচ্ছা টেলিপোর্টটা তো অনেক ভালো ছিল। সানজি বলে এটা এখন একটা এক্সপেন্সিভ, তবে জিমিনির কিছু ডিসাইবেলের জন্য এটা ফ্রি। তারা চলে আসে ডিভাইন আর্টিফ্যাক্ট স্টোর কমপ্লেক্সে। জিওন বলে তোমাকে অনেকটা ধন্যবাদ যে আমাকে ডাবল এসরাঙ্গ ভাবে ইন্ট্রোডিউস করার জন্য তাদের কাছে। সানজিকে এই সময় অনেকটা ঘাবড়ে গেছিল এবং সে বলছিল ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। এবং সানজি মনে করে সেই চশমিশের কথা, সেই চশমিশ তাকে বলছিল যে তুমি হয়তো বা জানো যে কে স্পাইডার কোনকে হত্যা করেছে, তা আমাকে তাকে খুঁজে বের করার জন্য সাহায্য করো এবং এটা কোনো রিকোয়েস্ট না, এটা আমার অর্ডার। এরপরে সানজি তার মোবাইলে কিছু একটা দেখে। জিওন বলে এরপরে কি তোমার বস তোমাকে কোনো কিছু বলছিল নাকি এই ইনসিডেন্টের ব্যাপারে? সানজি বলে ও ওটা। জিওন তার দিকে একটা ড্যাগারকে এগিয়ে দেয় এবং বলে এই যে এই আর্টিফ্যাক্টটা এটা নাও, জেনোস ড্যাগার, এ র্যাঙ্কের একটা আর্টিফ্যাক্ট। সানজি বলে আচ্ছা এই জিনিসটা তো অনেকটা রেয়ার হইতে পারে, তবে সেই রেয়ার আইটেম থেকে এটা কিছুটা ডিফারেন্ট দেখাচ্ছে কেন যে, কিন্তু তবুও তোমাকে ধন্যবাদ। জিওন তার কথা কোনো পাত্তা দেয় না এবং বলে আচ্ছা তাহলে এইটা সেই জায়গা যেখানে ডাবল এস র্যাঙ্ক অ্যাপারিস থাকে। ঠিক সেই জায়গার মধ্যে পিছনে থেকে একটা লোক একটা কিছু একটা দেখে অবাক হয়ে যায়। সে বলে ও তার মতো একজন ব্যক্তি এই জায়গার মধ্যে কি করতেছে? আর একজন চশমা এবং ক্যাপারে থাকা ব্যক্তি অনেকটা ব্লাস্ট করতে এবং বলে সে তো অনেক সুন্দর, অ্যাকুয়ারেসেন্ট এই জায়গায় উপস্থিত হয়ে গেছে। আর আমরা দেখি যাচ্ছি সেখানে সোফি মেডারি তার কিছু গার্ড সহ সেই জায়গায় চলে আসছে এবং সে সেই জায়গায় আসে দাঁড়ায় থাকে কিছুক্ষণের জন্য। সোফি সেই জায়গায় আসে এবং বলে আমি এখানে কিছু পরিমাণ ডিভাইন আর্টিফ্যাক্ট রেখে যাবো, তাই আমি এই অ্যাপিরিয়াসকে এই আর্টিফ্যাক্ট গুলো দেখাবো আগে। সেখানে দেখা সেই ব্যক্তি বলে আমি দুঃখিত, তবে এখন অ্যাপিরিয়াস কোন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতেছে। এটা শোনার পর সোফি একটা স্মেল দেয়, কিন্তু মনে মনে সে অনেকটা রেগে যায় আর বলে যদি এখানে পাবলিক না থাকতো তাহলে এখন তোমার মুখ ভেঙে দিতাম আর এই আর্টিফ্যাক্ট সব উড়ে দিতাম। এরপর সোফি বলে আচ্ছা তাহলে আমি কিছুক্ষণের জন্য ওয়েট করে নিচ্ছি। সোফি সেই জায়গায় দাঁড়াইছিল এবং বলছিল কে ভিতরে আছে এই সময়ের মধ্যে, আর সেখানের ভিতরে ছিল জিওন, যে বলতেছিল ডাবল এস র্যাঙ্কের আর্টিফ্যাক্ট এই অনুযায়ী এগুলো দামও অনেক। আচ্ছা সানজে এই সমস্ত কিছু কে তৈরি করছে? পিছন থেকে জিওন বলে ওঠে আমি। কেন? ব্যক্তি বলে এই জিনিসটা এমন ভাবে তৈরি করা হয়েছে এটা কি আদৌ সম্ভব একদম লিজিয়নের মতো অ্যাকুরেট ভাবে তৈরি করা? এই ব্যক্তির নাম ছিল জিন মুয়ুক, কিনা ডাবল এস র্যাঙ্কের একজন অ্যাপ্রেসার। সানজে বলে এই ব্যক্তি হিয়ং, যে কিনা লিজিয়নের একজন প্রিটেন্ডার বা অনুসারী। সেই অ্যাপ্রেসারটা বলে সাংজে আমার কিছু পার্সোনাল কথা আছে এই ব্যক্তির সাথে, তুমি কিছু সময় দিতে পারবা? সেই ব্যক্তির জিজ্ঞাসা আচ্ছা তোমার লিজিয়নের সাথে কি রিলেশন আছে? সানজে সেখানে পিছনে চলে যাচ্ছিল এবং লিজিয়ন জিজ্ঞাসা করে কেন? সেই ব্যক্তির বলে অনেক মানুষে জানে লিজিয়নের যে পার্সোনাল কমব্যাট ছিল সেটা ব্যাপারে। সে একজন লেজেন্ডারি একজন হিউম্যান ছিল এবং যে আর্টিফ্যাক্টটা তুমি আমার কাছে বিক্রি করতে আসছো, আমি আমার সম্পূর্ণ জীবনের মধ্যে কাউন্টলেস আর্টিফ্যাক্ট দেখে আসছি, কিন্তু এটা এক ধরনের একদম ভিন্ন এবং এই আর্টিফ্যাক্টের মধ্যে আমি লিজিয়নের যে হ্যান্ডওয়ার্ক সেটাকে ফিল করতে পারতেছি। লিজিয়ন বলে আচ্ছা তাহলে তুমি তো লিজিয়নের ব্যাপারে অনেক কিছু জানো। সে প্রেসেন্টটা বলে অবশ্যই, কেন না, আমি তার ডিসেবল যেখানে তার ফেভারে আছে। লিজিয়ন বলে কি তুমি আবার ব্লাশিং করতেছো কেন? আমার তো কোনো মনে পড়তেছে না যে আমি কোনো ডিসেবল বানাইছিলাম আমার। সেই ব্যক্তির দিকে লিজিয়ন এটা পাঁচ মারে দেয়, সেই ব্যক্তি সেই আর্টিফ্যাক্টের দিক দেখে এবং বলে তুমি হয়তো একজন ডাইরেক্ট ডিসেবল হইতে পারো বা তাই থেকেও বেশি কিছু হইতে পারো, আমি অনেকটা বোকা। একটা ডায়রি আগায় এবং বলে আচ্ছা এই জিনিসটা আমি লিজিয়নের একজন স্টুডেন্ট হিসেবে এই জিনিসটাকে নিয়েছিলাম। জিওর মনে মনে ভাবে যে এই নোটবুকটা সেটা যেটা আমি হারিয়ে ফেলছিলাম, এই জিনিসটা এখানে কি করতেছে, এটা আমি ঠিক চায়নার মধ্যে হারিয়ে ফেলছিলাম। সেই ব্যক্তির একটা কান্না করে এবং বলে যে সে 20 বছর আগে আমি এই জিনিসটা পেয়েছিলাম, এখানকার ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু একদিন সে হঠাৎ করে এই জিনিসটা আমার পিছনে ফেলে চলে যায়। জিওন বলে আমি তো মনে করছিলাম যে আমি এটা হারিয়ে ফেলছিলাম, কিন্তু এই বিসি সেটা উঠায় নিছে। সেই অ্যাপ্রাইজারটা আরো বলে যে তার হ্যান্ড রাইটিং অনেকটাই খারাপ, কিন্তু তবুও তার যে আর্টিফ্যাক্ট তৈরি করার নিয়ম সেটা অনেকটা ইনক্রেডিবল। জিওন ভাবে এক দেখে তো আমার তার উপর একটা পাঁচ মারার ইচ্ছা করতেছে, একদম ডাবল এস র্যাঙ্কের স্যার। সেই অ্যাপ্রাইজারটি আরো বলে যে এই বইটা এখন আমার কোনো প্রয়োজন নাই, এটা একজন ইয়ং একজনকে আমি দিয়ে দিতে চাই এই বইটা, তো তুমি সেই জায়গায় নিতে পারো। জিওর মনে মনে হবে যে আমি যখন এই কাজ করতাম তখন এখানে সবকিছু নোট করে রাখতাম আগে, তখন দেখে আর কিছু এখানে নোট করা হয় না যখন থেকে আমি এটাকে হারাই ফেলছিলাম। এই বইটা হাতে নেওয়ার সাথে সাথে সেখানে কয়েকটা নোটিফিকেশন বার চলে আসে। সেই ডাবল এস র্যাঙ্ক অ্যাপ্রাইজারটা বলে কি এটা একটা মেমোরি স্টোরেজ ডিভাইন আর্টিফ্যাক্ট, এটা এতদিন যাবত আমি এই জিনিসটা ধরেছিলাম তবুও আমি বুঝা পাইনি। সেই সময় অনেকটা অবাক হয়ে গেছিল। তখন সেখানে সেই অ্যাপ্রাইজারের একজন অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং বলে স্যার এখানে কিছু সমস্যা হয়ে গেছে। অ্যাপ্রাইজারটা বলে কি সমস্যা বলো? সেই অ্যাসিস্ট্যান্টে বলে স্যার বাইরে সেন্টেন্স আছে। বলে সেন্টেন্স তার মানে কি বলতে চাচ্ছ? তাকে এখানে ওয়েট করতে বলতে পারোনি? বলে ও সেন্টেন্স, আর বাইরে দেখা যাচ্ছে এই সেন্টেন্স মানে আমাদের সোফি আপা এখন অপেক্ষা করতেছিল, সে বলতেছিল মনে মনে এখন কে ভিতরে চলে আসে, তাকে যদি একবার হাতের কাছে পাই না। সানজে সেখানে একটা জুস খাচ্ছিল এবং মনে মনে ভাবতেছিল সোফি মাধ্যমে একজন ডিভাইন সেন্ট, কিন্তু তবুও সে এখানে বাইরে অপেক্ষা করতেছে। সোফি বলে এতক্ষণ ধরে অপেক্ষা করার জন্য আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, তাই আমি এখন নিজেই তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আর মনে মনে তাহলে এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, যদি একবার খালি এখানে এতজন লোকজন না থাকতো তাহলে দেখে দিতাম আমার পাওয়ার। গাটে আটকা থাকে এবং বলে যে সেখানে ভিতরে একজন ইম্পর্টেন্ট গেস্ট আছে।